তোমাদের অনেক ধন্যবাদ পরিণীতা। তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তোমাদের কোনো প্রয়োজনে তোমরা সব সময় আমাদের পাশে পাবে। আমাদের এবার রাজ্যে ফিরতে হবে পরিরানী, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তখনই মন্ত্রীর সেনারা এসে আক্রমণ করলো রাজপুত্র আর পরিণীতার উপর। ওরা আচমকা হামলার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু প্রাণ বাঁচাতে ওরাও লড়াই শুরু করলো। অনেকক্ষণ যুদ্ধ হওয়ার পর রাজপুত্র আর পরিণীতা ওদের হারিয়ে দিল, আর প্রাণ ভয়ে ওরা পালিয়ে গেল। রাজ্যে ফিরে ভীষণ ভালো লাগছে। এত সুন্দর অনুভূতি যা বলে বোঝানোর মতো নয়। আমাকে তো তোমাদের প্রাসাদটা ঘুরিয়ে দেখালে না রাজপুত্র। তুমি রাজবধূ, তোমার কথা না শুনলে চলবে কেমন করে? আচ্ছা, তুমি যেন আমাকে কি বলতে চেয়েছিলে? জানো, আমি যখন আমাদের শয়নকক্ষে আসছিলাম তখন উল্টো দিকে আমার হাতের নীলকান্তমণির বালাকে বিচ্ছুরণ করতে দেখেছি। ওখানে কিছু আছে। তুমি না অকারণে এসব ভেবে আমাদের সুন্দর সময়টা নষ্ট করো না। চলো না একবার গিয়ে দেখি, কিছু তো আছেই। আচ্ছা বেশ, চলো। ওদিকে মন্ত্রীর মনে সুখ নেই। সে চায় রাজ্যে সব সময় অরাজকতা বিরাজ করুক, কিন্তু কিভাবে সে তার কাজ হাসিল করবে তাই ভেবেই তার দিন যায়। রাজাকে কিছুতেই সুখে থাকতে দেব না। ওই রাজাই আমার সব সুখ কেড়ে নিয়েছে। এমন শিক্ষা আমি রাজাকে দেব, রাজা হারে হারে টের পাবে। মহারাজ, মন্ত্রী কিন্তু সৈন্যদের দিয়ে রাজপুত্র আর রাজবধূর উপর হামলা করেছিল, কিন্তু তারা আর কেউ বেঁচে নেই। আমার মনে হয় পুরনো মন্ত্রীকে আবারও তার যোগ্য শাস্তি দেওয়া উচিত। তুমি আমার বর্তমান মন্ত্রী কোটাল পুত্র, তুমি বলো কি করতে চাও? আমাদের রাজ্যে কাউকে প্রাণদণ্ড দেওয়া হয় না, তাই আমি চাই মন্ত্রীকে লোহার খাঁচায় বন্দি করে মরুকান্তার কোনো পাহাড়ে ছেড়ে আসা হোক। পানি আর জনমানব না থাকায় ও সেখানেই যন্ত্রণা পেয়ে মারা যাবে। বেশ, তবে তাই হোক। তুমি তোমার মতো করে প্রস্তুতি নিয়ে ওকে ছেড়ে এসো। কিন্তু মহারাজ, আপনাকে আজ বেশি চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? আমি কাল স্বপ্নে দেখেছি আমার 12 মহলের এক বাইকে নিয়ে তিনি আমাকে স্বপ্নে আদেশ দিলেন তিনি তার গচ্ছিত সম্পদ প্রজাদের বিলিয়ে দিতে চান। কিন্তু কিন্তু কি মহারাজ? তুমি যেহেতু আমার মন্ত্রী, তোমাকে আমার রাজ্যের কিছু অপ্রিয় সত্য জানা উচিত। আমার দাদার সময়ে আমার প্রাসাদের 12 মহলে থাকতো উর্মিলাবাই। তার এমন রূপ ছিল যে প্রথম কোনো বায়ের জন্য যুদ্ধ হয়েছিল। উর্মিলা বায়ের অনেক ধনরত্ন ছিল, আর সবচেয়ে বেশি ছিল তার রূপ। যে তাকে একবার দেখতো সে তার জন্য পাগল হয়ে যেত। যুদ্ধে কি হয়েছিল মহারাজ? আমার দাদা তখন বাণিজ্যে ছিলেন, আর আমার বাবার তখনও জন্ম হয়নি। প্রাচ্যের সম্রাট আক্রমণ করলেন আমাদের রাজ্যে। তার কেবল উর্মিলা বাইকেই চাওয়ার ছিল, কিন্তু উর্মিলা বাই এই রাজ্য ছেড়ে যেতে নারাজ, কারণ আমার দাদা জানি একমাত্র পুরুষ ছিল যে উর্মিলা বাইকে কখনো ভালোবাসেনি, তাকে কেবল সম্মান করে এসেছে। আর অন্যদিকে উর্মিলা বাই কেবল আমার দাদা জানকেই ভালোবাসতো। তারপর সে যুদ্ধে কি হলো মহারাজ? খবর পেয়ে কি আপনার দাদা এসে রাজ্যকে রক্ষা করেছিল? না উজির পুত্র, সেখান থেকে আসার কোনো উপায় ছিল না। তখন বিপদ টের পেয়ে উর্মিলা বাই আত্মহত্যা করে। সে লিখে রেখে গিয়েছিল, আমি যাকে ভালোবাসতাম সে ছাড়া আমার ভালোবাসা পাওয়ার জন্য সবাই মরিয়া হয়েছিল, যুদ্ধও করতে চেয়েছিল। ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। বিদায় মহারাজ। উর্মিলা বাইয়ের মৃত্যুর পর আপনারা তার কোনো গুপ্তধন পাননি? না, তবে উর্মিলা বাইয়ের মৃত্যুর পর তার কক্ষে যেতে সবাই ভয় পায়। ওই কক্ষে প্রবেশ করলে গা ভারী হয়ে আসে। গুপ্তধনের সন্ধান করা তো অনেক পরের ব্যাপার। তাহলে আমরা এখন কি করব মহারাজ? সেই গুপ্তধন কোথায় আছে কেউ জানে না। তাহলে আমি কেমন করে আমার স্বপ্নাদের সত্যি করব? আমি যে বড্ড সংকটে পড়লাম। গুপ্তধনের কোনো সূত্র তো পাওয়া যাবে, তাই না? যুদ্ধ বিধ্বস্ত প্রাসাদে তেমন কিছু পাওয়া গিয়েছিল বলে তো শুনিনি। আমাদের কি কিছুই করার নেই?
আমি ভাবছি আমার কিছু অর্থ আমি প্রজাদের দান করব। তখনই সেখানে পরিণীতা আর রাজপুত্র এলো। মহারাজ, আমি আপনাকে কিছু বলতে চাই। বলো রাজবধূ পরিণীতা, তুমি কি বলতে চাও? আমাদের কক্ষ থেকে কিছুটা দূরে একটা বন্ধ ঘর আছে। আমার এই নীলকান্তমণির বালা বারবার আমাকে সেদিকে যেতে নির্দেশ করছে। আমার মনে হয় সেখানে কিছু আছে। এটা আমাদের পুরনো 12 মহল। তুমি তো রাজবধূ, তোমার কি সেখানে যেতে আছে বলো? কিন্তু আমার এই নীলকান্তমণি কেন আমাকে সেদিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে মহারাজ? সেখানে কি আছে? নীলকান্তমণি তখনই চমকায় যখন তার আশেপাশে অন্য কোনো নীলকান্তমণি থেকে থাকে। ওখানে এমন কিছু আছে হয়তো। মহারাজ, হতেও তো পারে আমরা গুপ্তধনের কাছাকাছি পৌঁছে যাব, এটাই তার ইশারা। বাবা, আপনি অনুমতি দিলে আমরা সেখানে গিয়ে দেখতে পারি। জি মহারাজ, আমিও যাব রাজপুত্র আর পরিণীতার সাথে। এই নাও সেই চাবি, কিন্তু সাবধান, সবাই মনে রেখো সেখানে উর্মিলা বায়ের আত্মা বাস করে। কিন্তু সেই তো আপনাকে তার গুপ্তধন নিয়ে প্রজাদের বিলিয়ে দিতে বলেছেন। সে নিশ্চয় আমাদের কোনো ক্ষতি করবে না। বেশ, তোমরা এগিয়ে যাও, খুঁজে দেখো কোথায় আছে সেই গুপ্তধন। তখন চাবি নিয়ে পরিণীতা রাজপুত্র আর অজির পুত্র উর্মিলা বায়ের ঘর খুঁজতে শুরু করলো। আর তন্ন তন্ন করে খুঁজেও বিশেষ কিছুই পেল না। আমি বলেছিলাম না এখানে আমরা কিছুই পাবো না। চলো আমরা বরং ফিরে যাই। স্বপ্ন মনের অবচেতন কল্পনা থেকেই আসে, যার কোনো মানে নেই। আহ রাজপুত্র, তোমার তো সবেতেই তাড়াহুড়ো। একটু খেয়াল করে দেখো, এখানের মেঝেটা কেমন লম্বা করে কাটা। আমার তো মনে হয় এটা একটা দরজা। আমারও তাই মনে হয়। তখনই উজির পুত্র মেঝের কাটা অংশে হাত রাখতেই সেটা খুলে গেল আর ওরা নিচের গুপ্ত ঘরে গেল। কিন্তু সেখানেও সব পরিত্যক্ত জিনিস আর মাকড়সার জাল। আমরা কোথায় এসে পড়লাম? এখানে গুপ্তধন নাও থাকতে পারে, তবে বিষাক্ত সাপ আর পোকামাকড় আছে, এটা আমি হলফ করে বলতে পারি। জায়গাটা কিন্তু বেশ, দেখো ভাবতেই অবাক লাগে। কয়েক বছর আগেও এখানে আলো জ্বলতো, জনমানবে মুখর থাকতো এই জায়গা। কালের বিবর্তনে আজ সেই সব শুধু স্মৃতি। তবে আমাদের প্রাসাদেও যে এমন গোপন কক্ষ আছে, আমি সেটা আজ জানলাম। এখানে কিছু আছে বলে তো মনে হয় না। এই দেওয়ালটা তো মোটা কাগজ দিয়ে তৈরি হয়েছে। দেখো, এখানে হাত দিতেই মনে হচ্ছে খুলে পড়বে। পরিণীতা কাগজের দেওয়া টান দিতে বেরিয়ে এলো রাশি রাশি সোনা, মানিক্য আর নীলকান্ত মনির হার। তখন ওরা সব গুপ্তধন নিয়ে এলো মহারাজের কাছে। যে কাজ এতদিনে কেউ করতে পারেনি, আজ তোমরা তো করেছো। আজ বিশ্বাস হলো সব স্বপ্ন হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু স্বপ্নের ঠিক মানে থাকে। নিশ্চয়ই উর্মিলাবাই চেয়েছিল কোনো যোগ্য হাতেই পড়ুক তার গুপ্তধন। এখানে একটা নীলকান্তমণির হার রয়েছে, আর তাই আমরা এগুলোর খোঁজ পেলাম। এই নীলকান্তমণির গয়না গোটা বঙ্গদেশে মাত্র দুটি আছে। তোমার হাতের ওই বালা আর হার সামনে রেখো মা। এই মণি সবার কপালে সয় না। কুমার, তুমি আর তোমার বন্ধু যাও, রাতের অন্ধকারে সকল প্রজাদের ঘরে সব সোনার সমান ভাগে ভাগ করে দাও। জি বাবা, তাই হবে। তখন রাজপুত্র আর তার বন্ধু গেল প্রজাদের মধ্যে উর্মিলা বায়ের গুপ্তধন বিলিয়ে দিতে, আর পরিণীতা তার কক্ষে গেল। যুবরানী, আসুন, আমি আপনার চুল বেঁধে দিই। কি সুন্দর এক ঢাল চুল আপনার। তুমি তো আমার খাস দাসী নও। মল্লিকা কোথায়? ওকে তো দেখছি না। আর তুমি যাও, মহারাজের কিছু লাগবে কিনা দেখো। যুবরানী, মহারাজে আমাকে পাঠিয়েছে রাজকুমার না আসা অবধি আপনার খেয়াল রাখতে। আপনি বসুন, আমি আপনার সেবা করার সুযোগ পেয়েছি, তা হেলায় হারাতে চাই না। তোমার বাড়ি কোথায়? এখানে কতদিন কাজ করছো?
আমি তো প্রাসাদের দাসমহলে থাকি। আমার স্বামী প্রাসাদের সৈন্য। আসলে আপনি তো নতুন এসেছেন, তাই সব দাসীকে চেনেন না। 700 দাসী কাজ করে প্রাসাদে। আচ্ছা বেশ, তুমি সুন্দর করে ফুল দিয়ে আমার চুল বেঁধে দাও। জানো, আমার মা বলতেন ফুল দিয়ে খোঁপা বাঁধলে সম্পর্কগুলোও নাকি ফুলের মতো সুন্দর হয়। তুমি এমন ভয় পাচ্ছ কেন? কি হয়েছে দাসী? ও কিছু নয়। হ্যাঁ, আসলে আমাদের কাছে তো রাজা রানীরা অনেক ওপরের মানুষ, তাকে শুনে দেখতে পারবো এ তো আমার পরম সৌভাগ্য। তাই খুব খুশিতে আমার হাত পা কাঁপছে। আচ্ছা, আর ভয় পেতে হবে না। তখন এলো মল্লিকা দাসী আর তার হাতে বেশ কিছু ফল। যুবরানী, এই তো আপনার খাবার। এই ফলগুলো আপনি খেয়ে নিন। এ কি, এখানে কি করছো তুমি? বলেছি তো, এখন প্রাসাদে অনেক কাজ, কোনো ছুটি হবে না। আবার কেন যুবরানীকে বিরক্ত করতে এসেছো? না মানে, আমি তো। কি মানে করছো? যাও এখান থেকে। না মল্লিকা, ওর স্বাদ হয়েছে, ও আমার চুল বেঁধে দেবে। ও তাই করুক। তুমি বরং যাও, রাতে রান্নার আয়োজন কি হলো দেখে এসো। মহারাজের জন্য হালকা খাবার, আর যুবরাজের জন্য বিরিয়ানি, আর আমার জন্য শুধু তোমার হাতে বিশেষ মিষ্টান্ন। ঠিক আছে যুবরানী, আমি এখনই যাচ্ছি। দাসী পরিণীতার চুল বেঁধে দিতে পরিণীতা বেহুশ হয়ে গেল। দাসী ভয় পেয়ে দ্রুত চলে গেল মন্ত্রীর কাছে। কাজ হয়ে গেছে মন্ত্রী মশাই, আমার উপহারটা। উপহার কাছে এসে নিতে হয়। এসো, এদিকে এসো দ্রুত, কেউ তোমাকে দেখার আগেই। দিন মন্ত্রী মশাই, মুদ্রাগুলো আমার ভীষণ ভীষণ প্রয়োজন, নয়তো আমি কখনোই প্রাণের ঝুঁকি নিয়ে এমন অপকর্ম করতাম না। বাচ্চাটার বড্ড অসুখ। মন্ত্রী তখন মেয়েটাকে হাতের নাগালে পেয়ে গলা টিপে মেরে ফেললো। কোনো প্রমাণ রাখাই যাবে না। খুব শখ না উপহারের? এটাই যোগ্য উপহার। এই, কে আছিস? একে নিয়ে যা আর জঙ্গলে ফেলে দিয়াই। বনের প্রাণীরা খুবলে খাক এই দাসীকে। রাজবাড়ির অনেক আহার খেয়েছে। তো বন্ধুরা, পরিণীতার এবার কি হবে আর কোন বিপদে এসে পড়লো প্রাসাদে, সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।